এক পা দুপা করে চলে এলাম রুমে। এসে দেখি রুম ফাঁকা, কেউই নেই। গেল কোথায় দানবটা? ব্যালকনিতে দেখলাম নেই। এদিকে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, হয়তো ওয়াশরুমে গেছে। তাই দরজার কাছে গিয়ে ডাকলাম, এই যে জলদি বেরিয়ে আসুন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আসছি। মিনিট দুয়েক পর বেরিয়ে এলো। তাকে দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। এ কী অবস্থা! পরনে শুধু একটা তোয়ালে, পুরো গা উদাম, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। এক নজর দেখে চট করে অন্য পাশ ঘুরে দাঁড়ালাম। এভাবে কি সামনাসামনি দাঁড়িয়ে থাকা যায়? কতটা অসভ্য হলে মানুষ এভাবে একটা মেয়ের সামনে আসে। মুখে কিছু বলছি না, কিন্তু মনে মনে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেছি। সেই ভেজা ঠান্ডা শরীরটা পেছন থেকে জাপটে ধরলো আমাকে। তার হুটহাট এভাবে জড়িয়ে ধরা, এটা করা ওটা করা, এসব আমার একদমই ভালো লাগে না। খুবই বিরক্ত লাগে, একদমই অসহ্য লাগে তার এমন কায়কারবার। এবার আমি রেগে মেগে দাঁতে দাঁত চেপে বলতে শুরু করলাম, কি হচ্ছে এটা? কি হচ্ছে এইসব? লজ্জা শরমের কি মাথায় খেয়েছেন নাকি? আরে অদ্ভুত, আমি আবার কি করলাম? উল্টো আবার প্রশ্ন করছেন যে আপনি কি করেছেন। হ্যাঁ, আমি কি করেছি সেটা বলবে তো? না বলবে বুঝবো কিভাবে বলো? প্রথম কথা, আমি আপনাকে বারণ করেছি এভাবে আমার কাছে আসতে। দ্বিতীয় কথা, আপনি এভাবে উদাম শরীরে আমার সামনে এসেছেন কেন? আমি তো আমার বউয়ের সামনে এসেছি, অন্য কোনো মেয়ের সামনে তো যাইনি। বারবার বউ বলা বন্ধ করুন। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। বউকে বউ বলবো না তো কি বলবো? জানি না, ছাড়ুন আমাকে, মা ডাকছে। কোথায় মা ডাকছে? আমি তো শুনতে পাচ্ছি না। আমি যখন চা নিয়ে এসেছি তখনই মা বলে দিয়েছে আমি আপনাকে চা দিয়ে সাথে সাথে যেন মায়ের কাছে যাই। এবার ছাড়ুন। ঠিক আছে, তাহলে যাও। কোনো রকমে বানিয়ে কিছু মিথ্যা কথা বলে তার হাত থেকে ছাড়া পেলাম। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। রুম থেকে বের হওয়ার সময় তাকে বলে এলাম চা খেয়ে যেন তাড়াতাড়ি নিচে আসে, নাস্তা রেডি আছে। মা সব কিছু টেবিলে সাজিয়ে দিয়েছে। এখন শুধু মিস্টার দানবের জন্য অপেক্ষা। সে এলেই খাওয়া শুরু হবে। আজ আমার বড্ড খিদে পেয়েছে, পেটের ভিতর কেমন চুচু করছে। এদিকে সেও আসছে না, ধ্যাত, ভাল লাগে না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এলো নবাব। সবাই খাওয়া শুরু করেছে। বিছানায় আধশোয়া হয়ে আছি, মাথাটা একটু ধরেছে তাই দু হাতে মাথাটা চেপে ধরে আছি। উনি এখনো নিচে আছে, আমার ভালো লাগছিল না তাই চলে এসেছি। কিছুক্ষণ বাদে উনি রুমে এলো, এসে আমাকে বলল, এখন এভাবে শুয়ে আছো, তৈরি হয়ে নাও তাড়াতাড়ি। তৈরি হয়ে নেব মানে? আমার কথা শুনে মনে হচ্ছে তুমি আকাশ থেকে পড়লে। আমাদের তো গতকাল বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু আমার জ্বরের জন্য একদিন পিছিয়ে গেল। আমাদের না বলুন, শুধু আপনার জ্বর কথা ছিল। মানে কি বলতে যাচ্ছ তুমি? মানে না বোঝার কি আছে? আমি তো আগেই আপনাকে বলেছি যে আমি আপনার সাথে থাকতে চাই না। আমি আর কোনোদিন আপনাদের বাড়িতে যাব না, আপনি একাই চলে যান। কি যাতা বলছো তুমি? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা পুরোপুরি ঠিক আছে। আমি এখন থেকে এখানেই থাকবো, আগের মতো আবার স্কুলে যাব। আমি তো বলেছি তোমার সব স্বপ্ন পূরণ করব, তুমি প্লিজ চলো আমার সাথে। আর কতবার বলবো আমি আপনার সাথে থাকবো না? এমন কি করেছি আমি যার জন্য তুমি আমার সাথে থাকতে চাও না? আমি তো কখনো তোমাকে অন্য স্বামীদের মতো জোর করি না, তাহলে আমার দোষটা কি? আপনি একটা অসভ্য লোক। কি অসভ্যতা করেছি বলো? এই যে আপনি আমার কাছে আসার চেষ্টা করেন, হুটহাট পেছন থেকে জাপটে ধরেন, রাতের বেলা মাঝখান থেকে কোলবালিশ সরিয়ে আমার খুব কাছে চলে আসেন, এইসব আমার একদম ভালো লাগে না। ও আচ্ছা, এবার থেকে এইসব একদম করব না। প্লিজ বিপাশা, চলো আমার সাথে। আপনাকে বিশ্বাস করা যায় না। আমি কানে ধরেছি, এমন কিছু কখনোই করব না। তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, কিন্তু তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না। দেখুন, আপনাকে দেখলে আমার ভেতরে কেমন যেন একটা করে, আর আপনি আমার আশেপাশে থাকলে তো আমি নিঃশ্বাসটাও ঠিক মতো নিতে পারি না। অযথা এত কথা বলে লাভ নেই, আপনি চলে যান, আর কখনো আসবেন না আমার সামনে। এতক্ষণে ভালোভাবে বুঝিয়েছি, কিন্তু তুমি বোঝনি। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার হাত পা বেঁধে হলেও তোমাকে এখান থেকে নিয়ে যাব আমি। তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে এসো, আমি অপেক্ষা করছি। আমি কিন্তু বাবা মাকে সব কিছু বলে দেব।
আপনি আমার হাত পা বাঁধতে চেয়েছেন। কাউকে কিছু বলে লাভ নেই। এ বিষয়ে বাবা মায়ের সাথে কথা হয়ে গেছে। আমি জানতাম তুমি এখানে এসে পোল্টি মারবে। জলদি এসো। কথাগুলো বলেই গড়গড় করে চলে গেল। একটু দাঁড়ালো না। এ কি রে বাবা, আমি আগে থেকে কি ভেবেছি সব জেনে গেছে। এটা কিভাবে সম্ভব? তবে একটা ব্যাপারে খুব কষ্ট পেলাম। বাবা মা জানতো এইসব, তবুও তাকে কিছু বলেনি। তার তো বলতে পারতো, সে যেন আমাকে এখানে রেখে চলে যায়। তবে কি আমি বাবা মায়ের মাথার বোঝা হয়ে গেছি, তাই তারা চাচ্ছে না আমি এই বাড়িতে থাকি? খুব খারাপ লাগছে আমার, সাথে খুব রাগও হচ্ছে। কি করব বুঝতে পারছি না। এখন যদি তৈরি না হয়ে নিচে না যাই, তাহলে সত্যি সে আমার হাত পা বেঁধে নিয়ে যাবে। আর এসব যদি আমার বান্ধবীরা কেউ দেখে, তাহলে আমার মান সম্মান সব ধুলে মিশে যাবে। তার চেয়ে বরং আমি তার সাথেই যাই। তবে হ্যাঁ, আজ হোক বা কাল আমি একদিন ঠিকই তার থেকে চলে আসব। কিছুতেই ওই লোকটার সাথে থাকবো না। আমি আগে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াই, তারপর বোঝাবো মজা। আর কিছু না ভেবে চটপট তৈরি হয়ে নিচে নেমে এলাম। এখানে সবাই বসে বসে গল্প করছে। আমাকে দেখে সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। বাবা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আরিয়ানের সব কথা শুনবি, একটুও বদমাশি করবি না। যখন যা বলবে তাই করবি। আমার ভীষণ কান্না পাচ্ছে। তারা কেন বুঝতে চাইছে না আমিও লোকটার সাথে থাকতে চাই না। এবার মা এসে যোগ দিল বাবার সাথে। মা এসেও বলতে শুরু করলো, শ্বশুর শাশুড়ি ননদ সবার সাথে ভালোভাবে দেখভাল করবি। কখনো কারো সাথে খারাপ আচরণ করবি না। সবার খেয়াল রাখিস মা। আমি কিছু না বলে হুড়মুড়িয়ে বেরিয়ে এলাম। আমার আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না। আমি যাদের আপন ভাবি তারাই আমাকে পর ভেবে দূরে ঠেলে দিচ্ছে। আর আসবো না এ বাড়িতে। না ও বাড়িতে থাকবো, না এ বাড়িতে আসবো। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। শুধু সময়টা হোক। আমার ভাবনার মাঝেই সে পেছন থেকে শয়তানি হাসি দিয়ে বলে উঠল, কি পিচ্ছি, এত কি ভাবছো? বলেছিলাম না আমি তোমাকে ছাড়বো না। মিলে গেল তো? তার কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে এলাম। এসে ধূপ করে গাড়িতে বসে পড়লাম। সে চলে এসেছে। গাড়ি চলছে আপন মনে। আমি জানালা দিয়ে বাহিরটা দেখছিলাম। তখনই পাশ থেকে সে বলে উঠল, কি হলো, মুখটা অমন করে রেখেছো কেন? তার কথা শুনেও না শোনার ভান করে বসে আছি, কারণ আমি চাই না এই বাজে লোকটার সাথে কথা বলতে। আমার কোনো সারা শব্দ না পেয়ে সে এবার কিছুটা রাগান্বিত স্বরে উচ্চভাবে বলল, বিপাশা, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, তুমি উত্তর দিচ্ছ না কেন? হালকা কেঁপে উঠলাম আমি। সাথে সাথেই তাকালাম ড্রাইভিং সিটে বসা সেই অসভ্য লোকটার দিকে। চোখ মুখ লাল হয়ে আসছে, মনে হচ্ছে এখনই আমাকে গিলে নিবে। আমি বুঝি না কিছু। কেবলই লোকটাকে দেখে মনে হচ্ছে ওনার থেকে ভালো আর কেউ নেই দুনিয়ায়। আবার কেবলই মনে হচ্ছে ওনার মতো অসভ্য লোক আর একটাও নেই দুনিয়ায়। আর কিছু না ভেবে চটজলদি উত্তর দিলাম, সমস্যা কি আপনার? এমন ব্যবহার করছেন কেন? এটা কি আমার প্রশ্নের উত্তর? আমার কিছু হয়নি, এমনি বাহিরটা দেখছিলাম। এটা বলতে এত সময় লাগলো কেন? আপনি কথা বাড়াচ্ছেন কেন বলুন তো? আমি কথা বাড়াচ্ছি? তা নয় তো কি, আমি বাড়াচ্ছি? বিপাশা, একদম চুপ, নিজের কাজে মন দিন। সারা রাস্তায় একটা কথা হয়নি। সদর দরজার বাইরে দাঁড়িয়ে আছি আমি আর মিস্টার দানব। সে কয়েকবার কলিং বেল চাপলো, কিন্তু কেউ দরজা খুলল না। মিনিট পাঁচেক পর কেউ একজন দরজাটা খুলে দিল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে আহি। আমাকে দেখে ভাবিজান বলে জাপটে ধরল। মনে হচ্ছে আমাকে দেখে সে ভীষণ খুশি হয়েছে। কিন্তু সেই খুশি বেশিক্ষণ থাকলো না। তার ভাইয়ের দিকে তাকিয়ে ভয়ে চুপসে গেল আহি। দরজা খুলতে দেরি হয়েছে বলে সে প্রচণ্ড বেগে চটে গেল। চোখ লাল হয়ে আছে। হাতের চল শক্ত করে দাঁতে দাঁত চেপে আহিকে বলল, এতক্ষণ লাগলো কেন দরজা খুলতে? কি করছিল এতক্ষণ? আসলে ভাইয়া সবাই ঘুমাচ্ছিল তো তাই। মাথা নিচু করে কথাটা বলল আহি। সে পাত্তা না দিয়ে হুড়মুড় করে চলে গেল নিজের রুমে। এমন কাণ্ড দেখে মুখটা মলিন করে আহি আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাবিজান, ভাইয়া এমন করলো কেন? আগে তো ভাইয়া এমন কখনো করেনি। হয়তো কোনো কিছু নিয়ে চিন্তায় আছে, তাই এমন করেছে, বাদ দাও, ভেতরে চলো। আচ্ছা চলো। আহি, বাবা মা কি এখনো ঘুমাচ্ছে? হ্যাঁ, একটু পর উঠবে। তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও ভাবিজান, আমি যাচ্ছি। রুমে এসে দেখি নবাবটা বিছানায় আধশোয়া হয়ে আছে। আমাকে আর চোখে দেখে চোখ দুটো বুজে ফেলল।
কোনো কথাই বলল না। আমিও কিছু না বলে সোজা ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সে ওভাবেই আধশোয়া আছে। তবে বোঝা যাচ্ছে না সে ঘুমিয়ে আছে নাকি জেগে আছে। তাই আমি কিছুটা কাছে গিয়ে মিনমিন করে জিজ্ঞেস করলাম, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? না, শুনছি, বলো। আপনার কি শরীর খারাপ লাগছে? তুমি কি এটাই বলতে চেয়েছিলে? না মানে তখন আপনি ওরকম ব্যবহার করলেন কেন আহিরের সাথে? আপনি জানেন আহি কতটা কষ্ট পেয়েছে? আমি এমন কিছু করিনি যার জন্য আহি কষ্ট পেতে পারে। আপনি ওভাবে ওর পাশ কাটিয়ে চলে এলেন কেন? ভালো লাগছিল না তাই? তা বলে তো আসতে পারতেন। এত কথা বলো না বিপাশা, মাথা ব্যথা করছে। কথাটা বলে সোজা শুয়ে পড়ল, হয়তো ঘুমাবে তাই। আমি ধীরে পায়ে তার মাথার পাশে গিয়ে বসলাম। বসে মাথা টিপতে শুরু করলাম। কিছুক্ষণ বাদে তার আর কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। তাই ভেবেছিলাম উনি বোধহয় ঘুমিয়ে পড়েছে। পাশ থেকে যে উঠতে যাব তখনই খপ করে আমার হাতটা ধরে খুব মায়াভরা গলায় বলল, কোথায় যাচ্ছ? আর একটু টিপে দাও না বিপাশা। আমি আর কিছু না বলে চুপচাপ টিপতে লাগলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবার মনে হয় উনি ঘুমিয়ে পড়েছে। আস্তে আস্তে পাশ থেকে উঠে নিচে চলে এলাম। বাবা মা উঠে পড়েছে। বাবা মার সাথে মধ্যবয়স্ক একজন সোফায় বসে কিছু একটা নিয়ে কথা বলছে। জানি না ভদ্রলোকটাকে, তবে যেই হোক এ বাড়িতে এসেছে তার মানে সে আমাদের অতিথি। তাই আমি ওদিকে আর না গিয়ে সোজা চা বানাতে রান্নাঘরে চলে এলাম। এসে তিনজনের জন্য চা বসিয়ে দিলাম। একটা ট্রেতে চার সাথে কিছু বিস্কুট সাজিয়ে মাথায় লম্বা করে ঘোমটা টেনে গেলাম তাদের সামনে। সামনে দাঁড়াতেই ছোট্ট সুরে সালাম দিলাম। সবাই সালামের উত্তর দিল। একে একে সবাইকে চা বাড়িয়ে দিলাম। বাবা মায়ের মুখ দেখে মনে হচ্ছে আমার এমন কাজে তারা দুজনেই ভীষণ খুশি। এরই মধ্যে ভদ্রলোক চা খেতে খেতে বাবাকে উদ্দেশ্য করে বলল, আপনার মেয়েটা সত্যি খুব লক্ষ্মী চৌধুরী সাহেব। আজকাল এমন মেয়েই সবাই চায় বাড়ির বউ বানাতে। আমার তো খুব পছন্দ হয়েছে। আশা করি কাল যাদের আনবো তাদেরও পছন্দ হবে। ভদ্রলোকের কথা শুনে বাবা মা দুজনেই ফিক করে হেসে দিল। আমি বোকা বনে গেলাম। কিছু মাথায় ঢুকছে না, ভদ্রলোক এসব কী ভাবলো, আর বাবা মাই বা তার কথায় এত কেন হাসছে। চুপচাপ দাঁড়িয়ে ভাবছি। এরই মধ্যে বাবা হাসি থামিয়ে ভদ্রলোককে বলল, আরে ঘটক সাহেব, এটা আমার মেয়ে ঠিক আছে, কিন্তু এই মেয়ের আরও একটা পরিচয় আছে, সেটা হলো আমার একমাত্র ছেলের বউ। আপনি যাকে দেখতে এসেছেন সে একটু পর আসছে, অপেক্ষা করুন। বাবা বলতে বলতেই আহি হাজির। আহি এসে সবাইকে সালাম দিয়ে বাবার পাশে গিয়ে বসল। এদিকে আহির মুখের দিকে তাকানো যাচ্ছে না। মলিন হয়ে আছে হাস্যোজ্জ্বল মুখটা। হয়তো তখন ওর ভাইয়ার অমন ব্যবহারের জন্য এখনও মন খারাপ করে আছে। তাছাড়া তো অন্য কোনো কারণ দেখছি না। বাবা মা বেশ কিছুক্ষণ কথা বলল ঘটকের সাথে। তারপর ঘটক বিদায় নিল আর বলে গেল কাল তারা আসবে। রাতের খাবার খেয়ে রুমে শুয়ে আছি। বলতে গেলে একজনের জন্য অপেক্ষা করছি, কিন্তু সে এখনও আসছে না। রাত তো কম হলো না, তবুও তার কোনো খোঁজ নেই। আর কতক্ষণ অপেক্ষা করব, তার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? যাক বাবা, আর অপেক্ষা করতে পারবো না। সে যখন আসার আসবে আমি ঘুমিয়ে পড়ি। ঘুম ভেঙেছে ঘন্টাখানেক আগে, কিন্তু এখনও বিছানা ছেড়ে উঠতে পারছি না। কারণ আমার সামনে মিস্টার দানব বসে বসে ল্যাপটপে কিছু একটা করছে। এখন আমি উঠলেই যদি সে দেখে ফেলে তখন কি হবে? পুরো বিছানায় কাঁথা ছড়িয়ে ছিটিয়ে বসে আছি, যাতে বিছানায় লেগে থাকা লাল দাগগুলো সে দেখতে না পারে। কিন্তু আর কতক্ষণ এভাবে বসে থাকবো? আজ আহিকে দেখতে আসবে, তাই মা বলেছিল তাড়াতাড়ি উঠতে। কিন্তু এই লোকটা তো নড়ছেই না এখান থেকে। কত বেলা হয়ে গেল। পেটেও ভীষণ ব্যথা করছে, চুলগুলো এলোমেলো। মাথায় নিচু করে চুপচাপ বসে বসে হাত মোড়াচ্ছি। তাই দেখে সে বলে উঠল, কি হয়েছে? এভাবে ভূতের মতো বসে আছো কেন? এমনি। উঠে ফ্রেশ হয়ে নিচে যাও, মা তোমাকে ডেকেছে। আপনি যান। আমি যাব মানে? ডেকেছে তোমাকে আর যাব আমি? না মানে আপনি বাইরে যান, আমি ফ্রেশ হব। আমি কি ওয়াশরুমে ঢুকে আছি যে তোমার ফ্রেশ হতে সমস্যা হচ্ছে? না, আপনি রুমের বাইরে যান। আমি এখন কোথাও যাব না। রাতে ঘুমাতে পারিনি, তাই এখন ঘুমাবো। তুমি বিছানা ছাড়ো। না, আপনি বিছানায় আসবেন না। ফাজলামো করছো আমার সাথে? জলদি ওঠো। না, আমি উঠবো না, আপনি যান এখান থেকে। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে বিপাশা। কোনো বেশি হচ্ছে না, আপনি এখানে আসবেন না। শেষবারের মতো বলছি, তুমি কি এখন বিছানা থেকে নামবে?
না। না বলার সাথে সাথে আমাকে হ্যাঁচকা টান দিল, এক টানে নিচে নামিয়ে ফেলল। আমার হাত পা থরথর করে কাঁপছে। কি হবে এখন? সব তো সে দেখে ফেলবে। লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে গেল। সে এক নজরে পুরো বিছানাটা দেখল। দেখেই তার মাথায় হাত দিয়ে আমার দিকে ফিরে তাকালো। তাকিয়ে ছোট্ট করে বলল, ও আল্লাহ! আমি যেন মাটির নিচে চলে গেলাম। মন চাচ্ছে এখান থেকে দৌড়ে পালাই, কিন্তু তার উপায় নেই, কারণ জামা কাপড়েতে অনেক দাগ লেগে আছে। এখন কি বলবে সে, আর আমি বা কি বলবো তাকে? কিছু বুঝতে পারছি না। মাথাটা আরও নিচু হয়ে গেল আমার। এবার সে মাথা থেকে হাত নামিয়ে বলল, এটা লুকোনোর কি আছে পাগলি? আমাকে বলতে পারতে, তাহলেই তো আমি এত জোরাজুরি করতাম না। আচ্ছা, ব্যথা করছে খুব? মুখে কিছু বলার অবস্থা নেই আমার, তাই হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। এখন আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এবার সে বলে উঠল, এত লজ্জা পাওয়ার কিছু নেই বিপাশা, এটা সব মেয়েদেরই হয়, শুধু তোমার না। এটা তোমার পরিচয়। আজ এটা হয় বলেই তুমি একজন নারী, একজন স্ত্রী, একজন মা। তাই বলছি লজ্জা পেও না। এটা তোমার বা তোমাদের মেয়েদের গর্ব। তুমি 5 মিনিট বসো, এখানে আমি আসছি। কথাগুলো বলেই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল রুম থেকে। আমি অপেক্ষায় থাকলাম তার আসার। এর মধ্যে আমি বিছানাটাও ঠিক করে ফেললাম, নতুন চাদর বিছিয়ে। মিনিট 10 পর রুমে ঢুকলো সে। দেখে মনে হচ্ছে দৌড়ে এসেছে। চট করে আমার কাছে এসে আমার দিকে একটা প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, সরি, দোকানে খুব ভিড় ছিল তাই দেরি হয়ে গেল। এটা নাও, গিয়ে ফ্রেশ হয়ে এসো। আমি কোনো কথা না বলে চলে গেলাম। তার হাত থেকে প্যাকেটটা নিয়ে সোজা ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি উনি শুয়ে আছে কপালে হাত দিয়ে। হয়তো ঘুমিয়ে পড়েছে। তখন তো বলল রাতে ঘুমাতে পারেনি। রাতে কোথায় ছিল সেটাও জানা হলো না, এমন একটা বাজে পরিস্থিতির জন্য। যাই হোক, আমি আর সারা শব্দ না করে নিচে চলে যাওয়ার জন্য কেবলই এক পা বাড়িয়েছি। তখনই পেছন থেকে বলে উঠল, দাঁড়াও। আমি আর এক পাও এগোলাম না, ঠায় দাঁড়িয়ে রইলাম। আমাকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়াতে বলেছি বলে মূর্তির মতো ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি? এদিকে আসবে? জি বলুন। ড্রেসিং টেবিলের ওপরে দেখো পেন কিলার আছে, নিয়ে যাও, নাস্তা করে ওটা খেয়ে নিও, ব্যথা সেরে যাবে। আচ্ছা, কিন্তু আপনি নাস্তা করবেন না? আমি এখন ঘুমাবো, পরে উঠে নাস্তা করব। আপনি রাতে ঘুমাননি? আর কাল রাতে কোথায় ছিলেন? অফিসে ছিলাম, কিছু জরুরি কাজ ছিল, সেগুলো শেষ করতে করতে ভোর হয়ে গেছে। ও, এখন কি আপনি চা খাবেন? নিয়ে আসি? না, এই অবস্থায় এত উপর নিচ করা যাবে না। তুমি যাও, আর কেউ আমার কথা জিজ্ঞেস করলে বলবে আমি ক্লান্ত, কেউ যেন আমাকে বিরক্ত না করে। ঠিক আছে। নিচে চলে এলাম। এসে দেখে একজন মহিলা সব কিছু ঝাড়মুছ করছে। চিনতে পারলাম না উনিকে, আগে কখনো দেখিনি, তাই সোজা রান্নাঘরে গেলাম। সেখানে মা রান্না করছে আজ যারা আহিকে দেখতে আসবে তাদের জন্য। চুপচাপ মায়ের পাশে গিয়ে দাঁড়ালাম। মা তখনই হেসে হেসে বলল, কি গো মা, ঘুম ভেঙেছে তাহলে? হ্যাঁ। আচ্ছা মা, আহি ওঠেনি? কোথাও যে দেখতে পাচ্ছি না। হয়তো ওঠেনি, নাস্তা করতে আসেনি, একটু গিয়ে দেখো না মা। আচ্ছা, আমি দেখছি, বলেই চলে গেলাম আহির রুমের কাছে, কিন্তু ভেতর থেকে দরজা লাগানো। এতক্ষণ পর্যন্ত তো আহি কখনো রুমে থাকে না। সকাল হলেই পুরো বাড়িতে হইচই বাঁধিয়ে দেয়, কিন্তু আজ হঠাৎ এত চুপচাপ কেন? বুঝতে পারছি না কিছু। এবার দরজায় টোকা দিয়ে বললাম, আহি, দরজাটা খোলো একটু। ভাবিজান তুমি যাও এখন, আমার ভালো লাগছে না। আহির কথা শুনে স্বাভাবিক ঠেকছে না, গলাটা কেমন ভারী ভারী শোনাচ্ছে। একজন মানুষ প্রচুর পরিমাণে কাদার পর যেমন শোনায় গলা, ঠিক তেমনই শোনাচ্ছে আহির গলা। আমি এবার কিছুটা জোর খাটিয়ে বললাম, আহি, জলদি দরজা খোলো বলছি। ভাবিজান যাও না এখান থেকে। আচ্ছা শোনো, আমি যদি এখন এখান থেকে চলে যাই তাহলে কিন্তু তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না, মনে রেখো। মুহূর্তেই দরজা খুলে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে আহি। মাথার চুলগুলো এলোমেলো, দেখতেও কেমন যেন লাগছে। অবশ্য চুলের জন্য মুখটাও দেখা যাচ্ছে না। এক নজরে পুরো রুমটা দেখলাম। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, বিছানাটা অগোছালো। বুঝতে পারছি না এমন কেন হয়ে আছে সব কিছু। ধীরে পায়ে আহির পাশে গিয়ে দাঁড়ালাম। আহির কাঁধে হাতটা রাখার সাথে সাথেই আমাকে জাপটে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমি কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আহি, এভাবে কাঁদছো কেন বলো?
আহি কিছু বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। আহিকে গিয়ে বিছানায় বসালাম। কিছুতেই শান্ত হচ্ছে না আহি। এবার আহিকে হালকা ঝাঁকি দিয়ে বললাম, কি হয়েছে? যদি আমাকে না বলো তাহলে বুঝবো কিভাবে? বলো, আমাকে বলো সবটা। কেন তুমি কষ্ট পাচ্ছ? ভাবিজান, আমি এই বিয়েটা করতে পারবো না। কেন পারবে না? আমি একজনকে ভালোবাসি, ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব না। কোথায় সে? সে আমাদের বাংলাদেশি, কিন্তু বর্তমানে সে তার পরিবার নিয়ে দেশের বাইরে আছে। ওখানে ওদের বিজনেস আছে। ছেলের নাম কি? আর তোমাদের পরিচয় হলো কিভাবে? নাম আদিব খান। আমরা একসাথেই পড়াশোনা করেছি। বড্ড ভালোবাসি ভাবিজান, তুমি কিছু করো প্লিজ। আচ্ছা, আজ যারা আসবে তারা দেখে যাক, তারপর আমাকে বলবো আদিবের কথা। কিন্তু ওদের যদি আমাকে পছন্দ হয়ে যায় তখন আমরা বলবো আমাদের ছেলে পছন্দ হয়নি। আমার পিচ্ছি ভাবিজানের মাথায় অনেক বুদ্ধি। আস্তে আস্তে এবার তাড়াতাড়ি রেডি হয় নাও। চোখ মুখের কি অবস্থা করেছ? আচ্ছা, আমি নিচে যাচ্ছি। আহি ওয়াশরুমে চলে গেল। আমি রুমটা গুছিয়ে দিয়ে নিচে চলে এলাম। এসে দেখি সেই মহিলাটা টেবিলে নাস্তা দিচ্ছে। পাশেই মা বসে আছে চেয়ারে। আমাকে দেখে মিষ্টি হেসে সেই মহিলাকে দেখে বলল, ও হচ্ছে মাহমুদা। অনেক বছর ধরে আছে আমাদের বাড়িতে। মাঝখানে পরিবারের কিছু সমস্যার জন্য কিছুদিন আসতে পারিনি, তাই তুমি দেখোনি। তুমি ওকে খালা বলে ডাকবে, আর কিছু দরকার হলে ওকে বলবে, কেমন? ঠিক আছে মা। সবার খাওয়া দাওয়া শেষ, কিন্তু উনি এখনও আসেনি খেতে। অবশ্য খাওয়ার সময় সবাই জিজ্ঞেস করেছিল ওনার কথা। উনি আমাকে যা বলতে বলেছিল তাই বলেছি। এখন একটু গিয়ে দেখা দরকার উনি কি করছে। এক কাপ চা নিয়ে চলে গেলাম রুমে। এসে দেখি উনি ওয়াশরুম থেকে বেরোচ্ছে চুল মুছতে মুছতে। আমাকে দেখে দ্রুত পায়ে এগিয়ে এলো আমার কাছে। আমি চাটা বাড়িয়ে দিলাম তার দিকে। আমার হাত থেকে চাটা নিয়ে বিছানায় বসলো। চায়ে চুমুক দিয়ে বলল, আহা, তোমার হাতে জাদু আছে বিপাশা। ও আচ্ছা, তাই নাকি? হুম, খুব ভালো চা বানাতে পারো তুমি, সত্যি। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এবার বলো এখন কেমন লাগছে? জি, ভালো। যারা আসার কথা ছিল তারা কি এসেছে? না, এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। আপনি তাড়াতাড়ি নিচে আসুন, আমি যাচ্ছি। আচ্ছা। আমি নিচে না গিয়ে সোজা আহির রুমে চলে গেলাম। মা বলে দিয়েছে আহিকে রেডি করে নিচে নিয়ে যেতে। আহিকে সাজাচ্ছি। প্রায় ঘন্টাখানেক বাদে আহিকে রেডি করে নিয়ে গেলাম। এর মধ্যে সবাই চলে এসেছে। সবাই সোফায় বসে গল্প করছে। আমি আহিকে নিয়ে মিস্টার দানবের পাশে বসলাম। আজকে রাতের আকাশটা বেশ পরিষ্কার, চাঁদ উঠেছে। চাঁদের আলোয় পুরো শহরটা চিকচিক করছে। যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত দেখা যাচ্ছে চাঁদের আলোয়। চারদিক নীরব, কোথাও কোনো আওয়াজ নেই। কোথাও কেউ কথা বলছে না। একা একা উপভোগ করছি জ্যোৎস্না ভরা রাত। এমন নিরাজ রাতে যদি এক কাপ চা সাথে একটা গল্পের বই হতো তাহলে মন্দ হতো না। কিন্তু আমার সব বই তো ও বাড়িতে। যাক, কিছু করার নেই। আরও বেশ কিছুক্ষণ বসে থেকে রুমে চলে এলাম। ঘড়ির দিকে তাকে অবাক হয়ে গেলাম। ঘড়ির কাঁটা পুরোপুরি 12টার ঘরে। এত রাত হয়ে গেল, অথচ এখনও উনি এলো না। কি এত কাজ করে যে রোজ রাতে বাড়ির বাইরে থাকতে হয়? আমাকে বলে গেলেই তো হতো, আমি অপেক্ষা করতাম না। শুয়ে আসি কিন্তু ঘুম আসছে না। হঠাৎ করে বালিশের নিচ থেকে ফোন বাজার শব্দ পেলাম। তৎক্ষণাৎ বালিশ সরিয়ে দেখি সুন্দর একটা মোবাইল। এটা তো ওনার মোবাইল না, তাহলে কার? মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনে দেখলাম মিস্টার দানব লেখা। খুব আশ্চর্য হলাম। এই নামটা তো আমি কারো কাছে বলিনি, তাহলে কেউ জানবে কিভাবে? কল কেটে গিয়ে আবার মোবাইলটা বেজে উঠল। এবার আর কিছু না ভেবে কলটা রিসিভ করলাম। কল রিসিভ করার সাথে সাথেই ওপাশের মানুষটা বলে উঠল, হ্যালো বিপাশা। জি বলুন। এখনও জেগে আসছো কেন? আমার জন্য অপেক্ষা করো না। আমি আজ আসতে পারবো না, কালকের মতো ভোরবেলা চলে আসব। এত কিসের কাজ আপনার যে রোজ রাতে বাড়ির বাইরে থাকতে হয়? আর যাওয়ার আগে তো আমাকে বলে যেতে পারতেন, তাহলেই তো আমি এত রাত পর্যন্ত বসে থাকতাম না। মনে হয় আমার পিচ্চি বউটা আমাকে খুব মিস করছে। ব্যাপারটা মিস করার না। যাই হোক, আপনার নাম্বার এই নামে সেভ করা কেন? কেন? সেদিন রাতে ঘুমের ঘরে তুমি তো বারবার আমাকে মিস্টার দানব বলে ডেকেছিলে, আরও অনেক কিছু বলেছিলে। আমি সব মোটে বলিনি। আচ্ছা, তুমি বলনি। এবার ভূত বলেছে। এবার ঘুমাও, গুড নাইট। অদ্ভুত একদমে কথাগুলো বলেই কল কেটে দিল। তবে আমি যে এইসব বলেছি সেটা শিওর, কারণ আগে যখন আপুর সাথে থাকতাম তখন রোজ সকালে
আপু একটাই অভিযোগ করতো, সেটা হলো আমি ঘুমের ঘোরে বকবক করি। হ্যাঁ, এটা সত্যি সারাদিন যা কিছু মনে মনে ভাবি বা যা বলি, রাত হলে সেসব জোরে জোরে বলতে থাকি। আচ্ছা, তাহলে বেলি ফুলের কথাও কি আমি ঘুমের ঘোরে বলেছিলাম? হায় আল্লাহ! সব চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে দিলাম, ঘুমিয়ে পড়লাম আমি। সকালবেলা চোখ খুলেই দিলাম এক চিৎকার। ঘুম থেকে চোখ খুলে দেখি একদম আমার মুখের কাছে একটা মুখ ঝুঁকে আছে, আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি সজোরে একটা চিৎকার দিলাম, সাথে সাথেই সে আমার মুখটা চেপে ধরলো। যখন আমি থামলাম, তখন মুখ থেকে হাত সরিয়ে বলল, পাগলের মতো এভাবে চিল্লাচ্ছ কেন? আপনি এভাবে ভূতের মতো মুখের কাছে এসেছেন কেন? আরে, তুমি কি জানো বিড়বিড় করে বলছিলে, তাই কাছে এসে শোনার চেষ্টা করছিলাম। ভেবেছিলাম আজও একটা গোপন কথা শুনবো, কিন্তু হলো না। কথাগুলো বলেই খিলখিলিয়ে হেসে উঠল সে। আমি আহাম্মক হয়ে বসে বসে মাথা চুলকাচ্ছি। আমাকে এভাবে মাথা চুলকাতে দেখে কিছুটা হাসি থামিয়ে আবার বলল, আমার পিচ্ছি বোটের মাথায় উকুন হয়েছে দেখি দেখি। আবারও ফিক করে হেসে দিল। রাগে গজগজ করছি আমি, মনে মনে ইচ্ছা মতো কথা শোনাচ্ছি। আরে আমি কি জোকার নাকি যে বারবার আমাকে নিয়ে এভাবে হাসাহাসি করতে হবে? মানুষের কত বদ অভ্যাস থাকে, আমারও না হয় একটা আছে, তাই বলে এমন করবে আমার সাথে? সত্যি খুব খারাপ লোকটা। পাশ থেকে আবার বলে উঠল, আরে বউ, কিছু বলার থাকলে মুখে বলো, মনে মনে বলে অযথা মনটাকে কষ্ট দিচ্ছ কেন? আপনি কি শুরু করেছেন এসব? আমি আবার কি শুরু করলাম? আপনি খুব খারাপ, আমি কথা বলতে চাই না আপনার সাথে। কথাটা বলে ওয়াশরুমে ঢুকে গেলাম। অবশ্য পেছন থেকে উনি কয়েকবার ডেকেছিল, আমি পাত্তা দেইনি। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি সে আগের জায়গাতেই বসে আছে। আমাকে দেখে বলল, বিপাশা, এদিকে এসো। বলুন। আজ বিকালে রেডি হয়ে থাকবে? কেন? ঘুরতে যাব। কোথায়? সেটা গেলেই দেখতে পাবে। আমি কিন্তু আহিকে ছাড়া যাব না। এখানে আবার আহিকে টানছো কেন? আমি ওকে ছাড়া যাব না, ব্যাস। তুমি স্বামী স্ত্রীর পার্সোনালিটি বোঝো না, আমি এত কিছু বুঝি না। যদি নিয়ে যান তাহলে আমাদের দুজনকেই নিয়ে যাবেন, আর না হলে নাই। আচ্ছা ঠিক আছে, দুজনেই রেডি হয়ে আমাকে কল দিও, কেমন? আচ্ছা দেব, কিন্তু ওই মোবাইলটা কার? আপনার তো একটাই মোবাইল, আমি যতদূর জানি। ওটা তোমার জন্য এনেছি। আমার দরকার নেই, আপনি নিয়ে যান। 2 দিন পর যখন দূরে চলে যাব, তখন ঠিকই দরকার পড়বে। কি বললেন এটা? দূরে চলে যাবেন মানে? আরে কিছু না, নিচে চলো, খিদে পেয়েছে। আচ্ছা চলুন। নাস্তা সেরে সবাই সোফায় গিয়ে বসে আহির বিয়ে নিয়ে কথা বলছে। ঘটক সাহেব জানিয়েছে তাদের মেয়ে দেখে পছন্দ হয়েছে। এবার এখান থেকে সবাই গিয়ে পছন্দ করলে বিয়ে ফাইনাল। আগামীকাল যাওয়ার প্ল্যান করেছে, অথচ আহির কাছে একবারও শুনল না যে এই বিয়েতে আহির মত আছে কি না। আমি কিভাবে যে কথাটা বলবো বুঝতে পারছি না। আর আমি বললে কি তারা শুনবে? হয়তো আমি ছোট বলে কথাটা কানে নিবে না, বিশেষ করে মিস্টার দানব। সে তো শুনবেই না, আরও আমাকে পিচ্ছি বলে থামিয়ে দিবে। কিন্তু কথাটা বলা জরুরি, না হলে যদি আহি কিছু করে বসে তাহলে খুব খারাপ হবে। কিছুটা ভয় নিয়ে বাবাকে বললাম, বাবা, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ মা, বলো, কি বলবে? আসলে আমি বলেছিলাম কি, আগে আহির কাছে শুনলে হতো না এই বিয়েতে ওর মত আছে কি না? আমার কথা শুনে মিস্টার দানব চট করে দাঁড়িয়ে পড়ল। মুখটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে খুব রেগে গেছে। এতে রাগ করার কি হলো বুঝলাম না। সবাই যে সবাইকে পছন্দ করবে এমন তো না, সবারই নিজস্ব কিছু পছন্দ অপছন্দ থাকবেই, এটা স্বাভাবিক। সে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে এই আগুনে আমাকে পুড়িয়ে ফেলবে। রাগে দাঁতে দাঁত চেপে আমাকে বলল, বড়দের মাঝখানে তুমি কেন নাক গলাচ্ছ? আমরা কেউ আহির খারাপ চাই না, বুঝতে পেরেছ? আহি কিসে ভালো থাকবে সেটা আমরা বুঝি। আমরা আহিকে সেখানেই পাঠাবো যেখানে আহি ভালো থাকবে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি। সামান্য একটা কথা বললাম, এতে উনি আমাকে এতগুলো কথা শোনালো। আর যদি আসল কথাটা বলতাম তাহলে যে কি করতো আল্লাহ জানেন। এর মধ্যে বাবা ঠান্ডা গলায় ওনাকে বলল, আরিয়ান, ভদ্রভাবে কথা বলো। ভুলে যেও না বিপাশা তোমার স্ত্রী, এ বাড়ির বউ। সে বয়সে যতই ছোট হোক, ওর পুরোপুরি অধিকার আছে আমাদের মাঝখানে কথা বলার। বিপাশা ছোট হয়ে যে কথাটা বুঝেছে, সেটা আমরা বড় হয়ে বুঝিনি। মা, তুমি এদিকে এসো। চুপচাপ বাবার পাশে গিয়ে বসলাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, আরিয়ানের কথায় মন খারাপ করো না মা,
এবার বলো, আহি কি তোমাকে কিছু বলেছে ওর পছন্দের ব্যাপারে? বাবার কথাটা কানে আসা মাত্রই দানবটার দিকে তাকালাম। এখন ওর আগে চোখ মুখ লাল হয়ে আছে। ভয়ে শুধু আমি শুকনো ঢোক গিলছি। হয়তো বাবা বুঝতে পেরেছে আমি ভয় পাচ্ছি, তাই বাবা আবার বলে উঠল, ভয় পেও না মা, আরিয়ান আর কিছু বলবে না। আর যদি কিছু বলেও তাহলে তুমি আমাকে বলবে, তারপর দেখবে আমি ওর কি অবস্থা করি। তুমি নির্ভয়ে বলো আমাকে, আহি কি কিছু বলেছে তোমাকে? আসলে বাবা, আহি একজনকে পছন্দ করে, আহি তাকেই বিয়ে করতে চায়। আচ্ছা মা, তুমি গিয়ে আহিকে ডেকে আনো তো। আর এক মুহূর্ত ওখানে দেরি না করে চলে এলাম আহির রুমে। এসে দেখে আহি কাঁদছে। সবাই বকবে ভেবে কাঁদছে হয়তো। আমি মাথায় হাত বুলিয়ে সাহস দিলাম। এদিকে আমার নিজেরই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে, কিন্তু আহিকে বুঝতে দেয়া যাবে না, তাহলেও আরও ভয় পেয়ে যাবে। আর কিছু না ভেবে আহির হাত ধরে বললাম, তাড়াতাড়ি চলো, বাবা ডাকছে। ওখানে কি ভাইয়া আছে? হ্যাঁ সবাই আছে, জলদি চলো। না ভাবিজান, আমি যাব না, ভাইয়া মারবে। আর চলো তো, কিছু করবে না। আহিকে নিয়ে এসে বাবার পাশে বসিয়ে দিলাম। আমি গিয়ে মায়ের পাশে দাঁড়ালাম। এবার আহির মুখ থেকে বাবা সব কিছু শুনল। আহি এটা বলল যে সামনের মাসে আদিব এবং তার পরিবার বাংলাদেশে আসবে। বাবা বলে দিয়েছে তারা যেন সরাসরি এ বাড়িতে আসে। মিস্টার দানব আর কিছু বলতে পারল না, কারণ এ বাড়িতে বাবার কথাই শেষ কথা। মুখটা গম্ভীর করে বেরিয়ে গেল। যাওয়ার আগে মাকে বলে গেল সে অফিসে যাচ্ছে, বিকেলে ফিরবে। হয়তো এই কথাটা আমাকে বলার ছিল, কিন্তু রাগে আমাকে বলতে পারলো না, তাই আমাকে শুনিয়ে মাকে বলে গেল। যাক, তবু ভালো, বাবা মা খুব সহজে মেনে নিয়েছে, না হলে যে কি হতো আল্লাহ মালিক। আজ আমার ভীষণ ভালো লাগছে আহির মুখের দিকে তাকিয়ে। এই 2 দিন তো ওর মুখের দিকে তাকানো যেত না, কিন্তু আজ আহি খুশি। আজ আহির মুখে সেই প্রথম দিনের মতো হাসি দেখতে পাচ্ছি। এত খুশি হয়েছে যে আমাকে জাপটে ধরে আমার 2 গালে চুমু দিয়েছে। সে কখন আমাকে ওর রুমে নিয়ে এসে জাপটে ধরে আছে, এখনো ছাড়ছে না। এবার আহি বলে উঠল, ভাবিজান, আমি তোমার এই উপকার কোনো দিন ভুলবো না, সারা জীবন মনে রাখবো। এভাবে বলছো কেন? এটা তো তোমার ভাবিজানের কর্তব্য ছিল। যাই হোক, অনেক ভালোবাসি তোমায় ভাবিজান। আমিও আমার আহির সোনাকে অনেক ভালোবাসি, কিন্তু বিয়ের পর ভুলে যাবে না তো আমাকে? কি যে বলো ভাবিজান, আমি কিভাবে ভুলতে পারি তোমাকে? হয়েছে বাবা হয়েছে, এবার শোনো। তোমার ভাইয়া বলেছে বিকেলে তোমাকে আর আমাকে রেডি হয়ে থাকতে, কোথাও ঘুরতে নিয়ে যাবে। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, দুপুরের খাবার খেয়ে ঝটপট ওই রুমে চলে আসবে, দুজন একসাথে রেডি হব। ঠিক আছে ভাবিজান, কিন্তু কি পরবে সেটা ভেবেছ? সেটা তো ভাবা হয়নি। আচ্ছা, শাড়ি পরবো দুজন, কেমন? আমি কিন্তু শাড়ি পরতে পারি না বলে দিলাম। প্যারা নেই, চিল, আমি পরিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আচ্ছা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দুজনে বসেছি সাজুগুজু করতে। আলমারি থেকে শাড়ি বের করতে গিয়ে দেখি এক কোনায় একটা শপিং ব্যাগ। প্রথমে ভেবেছিলাম ওটা ধরবো না, কারণ ওইটা ওনার পার্সোনাল কিছু থাকতে পারে। পরে খুব কৌতূহল হলো একবার দেখার, তাই ব্যাগটা বের করলাম। ব্যাগে হাত দিয়ে বুঝতে পারলাম বড় একটা বাক্স। বাক্সটা বাইরে বের করলাম। উপরে একটা নীল রঙা চিরকুটে দেখতে পেলাম। সেখানে লেখা ছিল, আমার পিচ্চি বউয়ের জন্য সামান্য ভালোবাসা। কালো রঙের একটা সুতির শাড়ি, মোটা লাল টকটকে পাড়, লাল কালো দুমুঠো কাঁচের চুড়ি, একজোড়া ঝুমকো। এইসব কিছু আমার পছন্দের, খুব পছন্দের। এক মুহূর্তে মনটা ফুরফুরে হয়ে গেল। ইস, কি যে ভালো লাগছে আমার। মনের সুখে আহিকে সব কিছু দেখালাম। আহি সব কিছু দেখার পর দুষ্টু হেসে বলল, বাহ, আমার ভাইটা কত ভালোবাসে তার বউকে। কিছুটা লজ্জায় পড়ে গেলাম, তাই দেখে আহি খিলখিল করে হেসে দিল। মেয়েটা হাসতে পারে বাপরে। কেউ আর কোনো কথা না বলে রেডি হয়ে নিলাম। এরই মধ্যে উনি হুড়মুড়িয়ে রুমে চলে এলো। এক নজরে পুরো রুমটা দেখে আহিকে বলল, তুই গিয়ে গাড়িতে বস, আমরা আসছি। বলার সাথে সাথেই রুম থেকে বেরিয়ে গেল আহি। আমি চুপচাপ খাটের একপাশে বসে আছি। আমাকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে সে বলল, কি ব্যাপার, ভালোবাসা পছন্দ হয়নি বুঝি? খুব পছন্দ হয়েছে। তাহলে এদিকে এসো, আরেকটা জিনিস আছে। আমি উঠে গেলাম। উনি আমাকে ধরে আয়নার সামনে দাঁড় করালো। তারপর পেছন থেকে একটা হাত বের করলো। সে হাতে ছিল একটা বেলি ফুলের মালা। আমি তো আরও খুশি হয়ে গেলাম। খুশি হবারই কথা, কারণ যখন সব কিছু নিজের পছন্দ মতো হয় তখন আর খুশি না হয়ে থাকা যায়।
হাত খোপা করেছিলাম, উনি নিজেই মালাটা খোপায় পেঁচিয়ে দিয়ে বলল, এই তোমার পিচ্চি বউকে এখন সম্পূর্ণ দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে তোমাকে। কথাটা শুনেও না শোনার ভান করে ছুটে এলাম নিচে, বাবা মাকে বলে বেরিয়ে পড়লাম। গাড়ি ছুটে যাচ্ছে তার গন্তব্যে। বেশ কিছুক্ষণ পর গাড়িটা এসে থামলো একটা জায়গায়। জানি না এটা কোথায়, আগে কখনো আসিনি। এতক্ষণ যে খুশি ছিলাম তার থেকে অনেক বেশি খুশি হলাম গাড়ি থেকে বের হয়ে নেমে। যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু কাশফুল আর কাশফুল, আর দেখা যাচ্ছে কাশফুল। মনে হচ্ছে আমরা কাশফুলের দুনিয়ায় এসে পড়েছি। আহির হাত ধরে নিয়ে গেলাম একটু ভিতরের দিকে। খুব 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 ভালো লাগছে আজ। উনি এখনও গাড়ির কাছে দাঁড়িয়ে আছে আর আমাদের দেখছে। এরই মধ্যে আহি মোবাইল বের করে সেলফি তোলা শুরু করে দিয়েছে। আমার সাথেও বেশ কিছু ছবি তুলল আহি। মিস্টার দানবকে হাত বাড়িয়ে ডাকলো আহি। সেও তৎক্ষণাৎ চলে এলো। এবার আমাকে আর ওনাকে পাশাপাশি দাঁড় করিয়ে ছবি তুলে দিল। আমরা তিনজনেও অনেকগুলো ছবি তুলেছি। সচরাচর আমি ছবি তুলি না, কিন্তু আজ মানা করলাম না, কারণ কিছুদিন পর আহির বিয়ে, তারপর অনেক দূরে চলে যাবে, তখন চাইলেও দেখা করতে পারবো না, তাই স্মৃতি হিসেবে ছবিগুলো রেখে দিব। সারাদিন ঘুরে ফিরে একটা রেস্টুরেন্টে গিয়ে রাতের খাবার খেয়ে ফিরে এসেছি। ওনার জন্য অপেক্ষা করছি, আজ উনি আসছে না। সেই কখন আমাদের নামিয়ে দিয়ে বেরিয়ে গেছে, এখনও কোনো খোঁজ নেই। মোবাইলে আমাদের ছবিগুলো দেখছিলাম, তখনই ছোট্ট একটা SMS এলো, অপেক্ষা করো না, ঘুমিয়ে পড়ো। আমি আর অপেক্ষা করলাম না, হারিয়ে গেলাম ঘুমের দেশে। এভাবেই কেটে গেল কয়েকদিন। তবে আমাদের সম্পর্কের বিশেষ কোনো পরিবর্তন হয়নি। সে এখনও প্রতি রাতে বাড়ির বাইরে থাকে। এর মধ্যে অনেকবারই জিজ্ঞেস করেছি, উত্তর শুধু একটাই ছিল, অফিসের কাজ। তবে আজকাল সে খুব চুপচাপ থাকে। আমি ইচ্ছে করে কিছু বলতে গেলেও সে কথা বলতে চায় না। আবার কখনো কখনো আমার দিকে খুব অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবার কখনো এমন হয়েছে যে সে আমার সাথে কথা বলছে, এর মধ্যে তার চোখে পানি চলে এসেছে। বুঝতে পারি না কিছু কি হয়েছে তার। রাত পোহালে আহির গায়ে হলুদ, তারপর দিন বিয়ে। পুরো বাড়ি রঙিন বাতি দিয়ে সাজানো হয়েছে, বাড়ি ভরা আত্মীয় স্বজন সবাই এসেছে। আমার বাবা মা তারাও এসেছে। বাড়ির আনাচে কানাচে মানুষে ভরপুর। তবুও যেন আমার মনটা কেমন করছে, ভাবতেই খুব খারাপ লাগে। 2 দিন বাদে আহি এ বাড়ি ছেড়ে চলে যাবে। শুধু এ বাড়ি ছেড়ে চলে গেলে ঠিক ছিল, 2 দিন পর পর দেখা করা যেত। কিন্তু ওরা তো দেশ ছেড়েই চলে যাবে, হাজার চাইলেও আর দেখা করা হবে না তাদের সাথে। শুনেছি বিয়ের পরের দিনই আহিকে নিয়ে তারা বিদেশে চলে যাবে। এ বাড়িতে আমাকে বোঝার মতো আর কেউ থাকবে না। সারাদিন কানের কাছে শুধু ভাবিজান ভাবিজান বলার মতো কেউ থাকবে না। এইসব ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেল। এদিকে মা বলেছে ভোরবেলা উঠতে অনেক কাজ আছে নাকি বাকি। এখন আর অপেক্ষা করি না কার জন্য, ঘুমেলেই ঘুমিয়ে পড়ি। আজও তার ব্যতিক্রম হলো না। আহির ডাকে ভোরবেলা ঘুম ভাঙল। কখন থেকে এসে ডাকছে কে জানে। ধরফড়ি উঠে বসলাম আমি। আমাকে এমন করতে দেখে আহি বলল, আরে ভাবিজান শান্ত হও, এমন কিছুই হয়নি। আসলে 2 দিন পর তো চলে যাব, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করব। কিন্তু তুমি তো পড়ে পড়ে ঘুমাচ্ছ। না, আসলে রাতে ঘুমাতে একটু দেরি হয়েছিল, তাই। তুমি বসো এখানে। আচ্ছা ভাবিজান, আমি এ বাড়ি থেকে চলে গেলে তুমি কি ভুলে যাবে আমাকে? কি বলছে এসব? ভুলে যাব মানে কি? হুট করেই আহি আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমি ওর পারলাম না চোখের পানি ধরে রাখতে। দুজনেই কাঁদছি। হঠাৎই পেছন থেকে কেউ বলে উঠলো, কিরে তোদের কি পেট ব্যথা করছে যার জন্য দুজন গলা ধরাধরি করে কাঁদছিস? পেছন ফিরে দেখি দরজায় দাঁড়িয়ে আছে মিস্টার দানব। চোখ মুখ লাল হয়ে আছে, বুঝতে বাকি রইল না সেও কেঁদেছে, ভীষণ কেঁদেছে। এবার আহি কান্না থেমে বলল, ভাইয়া মজা করো না তো, তোমরা তো আমাকে ভালোবাসো না, তাই তোমরা কেউই আমার জন্য কাঁদছো না। কিন্তু আমার ভাবিজান আমার জন্য খুব কাঁদে। তোর ভাবিজানের ওই দুটো চোখ না সমুদ্র সৈকত। খিলখিলি হেসে উঠল আহি। আমি ড্যাব ড্যাব করে চেয়ে আসি, কিছু বলতে যাব তখনই সে বলে উঠল, 1 কাপ চা হলে ভালো হতো। আমি আর কিছু বললাম না তাকে। সোজা ফ্রেশ হয়ে নিচে এলাম। সবাই উঠে পড়েছে। এক একজন এক একটা করছে। যেমন মানুষের অভাব নেই, ঠিক তেমনই কোনো কাজেরও অভাব নেই। ছোটরা দৌড়াদৌড়ি করছে। বাবা কাকারা বসে আড্ডা দিচ্ছে আর চা খাচ্ছে। মামা কাকিরা সবাই রান্নাঘরে হাতে হাতে সবাই কাজ করছে। আরও কেউ কেউ ঘুম থেকে ওঠেনি। আমি চলে গেলাম সোজা রান্নাঘরে। 1 কাপ চা নিয়ে দিয়ে এলাম। কোনো কথা বলিনি।
চুপচাপ চাটা দিয়ে অমনি চলে এসেছি। আহিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। কাঁচা হলুদ রঙের শাড়ির সাথে ফুলের গহনা, ফুলের সাথে মিশে গেছে আমাদের আহি ফুল। খুব মিষ্টি লাগছে দেখতে। আজ বাড়ির সব মেয়েরাই শাড়ি পরেছে, সবাই খুব সুন্দর করে সেজেছে। আর সব ছেলেরা সাদা পায়জামা আর হলুদ পাঞ্জাবি পরেছে। পরিবেশটা খুবই ভালো লাগছে, চারিদিকে হইচই হচ্ছে। ছোটরা এদিক ওদিক ছোটাছুটি করছে, কেউ কেউ আবার গানের তালে তালে নাচছে। আহের শেষ আবদার ছিল ওর ভাইয়া আর আমি যেন একসাথে ওর গায়ে হলুদ ছোঁয়াই। তাই হলো আমরা দুজনে আহিকে হলুদ ছুঁয়ে দিলাম। এরপর একে একে সবাই হলুদ ছুঁয়ে দিল। খাওয়া দাওয়া নাচানাচি মজা অনেক হয়েছে। আহি কাল আমার সাথে শুয়েছিল, কারণ আজ তার চলে যাওয়ার দিন। অনেক রাত পর্যন্ত গল্প করেছিলাম। আহি এখনও ওঠেনি। যাক, আজ সারাদিন অনেক ধকল যাবে, একটু ঘুমিয়ে নিক। আমি চুপচাপ ওর পাশ থেকে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। এসে মায়ের সাথে টুকটাক কাজ করছি। আশেপাশে তাকিয়ে দেখলাম মিস্টার দানব কোথাও নেই, হয়তো বাইরে কাজ করছে। এবার মা আমাকে দিয়ে সবার জন্য চা পাঠিয়ে দিল। চা দিয়ে এদিক ওদিক দেখে হাঁটছি। হঠাৎই কারোর সাথে ধাক্কা খেলাম। খুব জোরে লেগেছে, আর একটু হলে তো আমি পড়ে যেতাম। মাথা উঁচিয়ে সামনের ব্যক্তিটাকে দেখলাম। ওমা, এটা তো মিস্টার দানব। আমি আরও এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি। আমাকে দেখে উনি বলতে শুরু করলো, সমস্যাটা কি? এভাবে এদিক ওদিক কি দেখছো? আপনাকে দেখছিলাম। আমাকে দেখছিলে মানে? সকাল থেকে দেখছি না আপনাকে। কোথায় ছিলেন এতক্ষণ? বাইরে প্যান্ডেলে একটু কাজ ছিল, সেটাই করলাম। চা খাবেন? যদি তুমি বানিয়ে দাও তাহলে খাবো। আচ্ছা, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। এখানে অনেক মানুষ, তাছাড়া আমার ফ্রেশ হতে হবে। আমি বরং রুমে যাই, তুমি চা নিয়ে এসো। কিন্তু রুমে তো আহি আছে। তাহলে আমি আহি রুমে যাচ্ছি। ঠিক আছে। উনি চলে গেল। আমিও চা বানাতে রান্নাঘরে এলাম। এখানে সবাই কিছু একটা নিয়ে হাসি ঠাট্টা করছে। আমাকে দেখে যেন আরও বেড়ে গেল তাদের হাসি। বুঝতে পারছি না কেন এত হাসছে সবাই। এর মধ্যেই পাশ থেকে এক কাকিমা বলে উঠল, তা বৌমা, আমরা দাদি কবে হব? আমরা কি এ জন্মে দাদি ডাক শুনতে পারবো না? বুকের ভেতর ধূপ করে উঠল। উনি এসব কি বলছে? আর এইসব নিয়ে এতক্ষণ ধরে হাসি ঠাট্টা করছিল। কিন্তু এখানে তো মা আছে, তবুও সে কিছু বলল না। মনটা খারাপ হয়ে গেল। নিজের অজান্তেই চোখে পানি চলে এলো। আর এক মুহূর্ত দেরি না করে চা নিয়ে চলে এলাম। এসে দেখি উনি বিছানায় গায়ে এলিয়ে দিয়েছে, হয়তো খুব ক্লান্ত। চুপচাপ বিছানার কাছে গিয়ে ছোট্ট করে বললাম, আপনার চা। আমার হাত থেকে চাটা নিল। আমি যখনই রুম থেকে বেরোতে যাব তখনই সে পেছন থেকে ডাক দিল। আমিও ঘুরে দাঁড়ালাম। আমার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? কিছু না তো। কোথায় কি হয়েছে? মিথ্যে বলছো কেন? মিথ্যে বলবো কেন? তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। চটপট বলে ফেলো। কিছু হয়নি। মাথা গরম করো না কিন্তু বিপাশা। যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দাও জলদি। আসলে রান্নাঘরে সবাই হাসি ঠাট্টা করছে। সবাই একত্রে হয়েছে, হাসি ঠাট্টা করতেই পারে। এতে তোমার সমস্যা কোথায়? তারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। কেন? তুমি এমন কি করেছো যার জন্য তারা তোমাকে নিয়ে হাসাহাসি করছে? আমি তখন রান্নাঘরে গিয়ে দেখি সবাই হাসাহাসি করছে আমাকে দেখে। আরও বেশি করে তারা হাসছে। তারপর এক কাকিমা আমাকে জিজ্ঞেস করলো যে তারা এখনো দাদি হয় না কেন, আর কবে হবে? ঠিক করে হেসে উঠল সে। হাসছে তো হাসছে, কিছুতেই যেন তার হাসি থামছে না। ওখানেও সবাই হাসলো, এখানে উনি হাসছে। সবার মাথা কি একসাথে খারাপ হয়ে গেল নাকি কে জানে। কিছুটা বিরক্তি নিয়ে বললাম, আচ্ছা, আমাকে দেখে কি আপনার জোকার মনে হচ্ছে? যেখানে যাচ্ছি সেখানেই শুধু মানুষ হাসাহাসি করছে। আর জোকার কেন মনে হবে? কাকিরা তো তোমার সাথে মজা করেছে, এইটুকু বুঝতে পারো না? অযথায় মন খারাপ করে বসে আছো। এগুলো কোনো মজা না, এগুলো হচ্ছে বাজে কথা। আচ্ছা, এগুলো বাজে কথা। ওনারা তো বড় মানুষ, একটু বাজে কথা বলে ফেলেছে, তাই বলে কি তুমি মুখ ভার করে থাকবে? আজ আহির বিয়ে, তুমি যদি এভাবে মুখ ভার করে থাকো তাহলে তো আহিও খুব কষ্ট পাবে। বলো, তুমি পাবে না সে? হ্যাঁ। তাহলে আর মন খারাপ করে থেকো না কেমন? ঠিক আছে। শোনো, বিয়েটা মিটে গেলেই তোমাকে স্কুলে ভর্তি করে দেব, সাথে একটা কোচিংয়ে। তারপর ঠিক মতো পড়াশোনা করবে, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু এমনভাবে কথাগুলো বলছেন মনে হচ্ছে আপনি আর থাকবেন না এই বাড়িতে।
তাই আগে থেকে সব কিছু বলে দিচ্ছেন। আমার কথাগুলো শুনে মনে হয় চমকে উঠল। বারবার এদিক ওদিক তাকাচ্ছে। ওনাকে এমন অবস্থায় দেখে যে কেউ বলে দিতে পারবে যে উনি মুখ আড়াল করার জন্য কোনো কিছু খুঁজছে, কিন্তু তেমন কিছুই পাচ্ছে না। মুহূর্তে চোখ মুখ লাল হয়ে গেল তার, খুব ছটফট করছে। তাই আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? শরীর খারাপ লাগছে? তুমি এখন যাও, আর কোনো প্রশ্ন করবে না প্লিজ। চুপচাপ বেরিয়ে এলাম রুম থেকে। ওনাকে দেখে স্বাভাবিক লাগছে না, তাই আর কিছু বলার সাহস হয়নি। কিন্তু আমার ভেতরে কেমন কেমন যেন হচ্ছে ওনাকে এমন করতে দেখে। ভালোই তো হাসছিল, হঠাৎ আমার একটা কথায় উনি এমন হয়ে গেল কেন? আমি তো খারাপ কিছু বলিনি, আর ভাবতেও পারছি না। আমার মাথায় কিছু ঢুকছে না। লাল টুকটুকে একটা বউ বসে আছে খাটের মাঝখানটায়, লাল টুকটুকে একটা বেনারসি পরনে, গায়ে অনেক গহনা, একদম সোনায় মুড়িয়ে, হাত পা আলতা, খুব সুন্দর লাগছে দেখতে। আমি ধীর পায়ে গিয়ে বসলাম আহির কাছে। আমাকে দেখে একগাল হেসে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাবিজান, বলো তো আমাকে দেখতে কেমন লাগছে? খুব মিষ্টি লাগছে আমার আহি সোনাকে। সত্যি বলছো তো? একদম সত্যি বলছি। ধন্যবাদ ভাবিজান। হয়েছে হয়েছে, এবার পা দুটো দেখি। পা কেন দেখবে? আর দেখি না কীভাবে আলতা পরিয়ে দিয়েছে। আর কথা না বাড়িয়ে পা দুটো এগিয়ে দিল আমার দিকে। আমার শাড়ির আঁচলের নিচ থেকে ছোট্ট একটা ডিব্বা বের করলাম। সেই ডিব্বা থেকে একজোড়া নূপুর বের করলাম। সেই নূপুর জোড়া আপু আমাকে দিয়েছিল। বলা চলে এটা আপুর দেয়া শেষ স্মৃতি, কারণ ভবিষ্যতে আর কখনো আপুর সাথে দেখা হবে কিনা জানা নেই। নূপুর পরিয়ে দেব। তখনই আহি খপ করে আমার হাতটা ধরে বলল, এটা কি করছো ভাবিজান? তোমাকে দেবার মতো আর কিছুই নেই আমার কাছে, শুধু এই নূপুর জোড়া ছাড়া। দয়া করে না করো না আহি, তুমি যে এত এত ভালোবাসো আমাকে, সেটাই বা কম কিসে বলো। এটা তুমি তোমার কাছে রেখে দাও ভাবিজান। এটা না নিলে কিন্তু আমি খুব কষ্ট পাবো আহি। থাক, আমি কখনো চাই না আমার ভাবিজান কষ্ট পাক। দিয়ে দাও নূপুর। আহির পায়ে দিয়ে দিলাম নূপুর। খুব ভালো মানিয়েছে। মনে হচ্ছে এই নূপুর জোড়া এই পা দুটোর জন্যই বানানো হয়েছে। বেশ কিছুক্ষণ গল্প করলাম আহির সাথে। এর মধ্যেই খবর এলো আমাকে নিচে যেতে হবে, কারণ বরযাত্রী চলে এসেছে। সবাই হইহুল্লোড় করছে জামাই এসেছে বলে। বিয়ে পড়ানোর কাজ শেষ, খাওয়া দাওয়া শেষ, এবার শুধু বিদায়ের পালা। কষ্টে বুকটা ভারী হয়ে গেছে। আজ আমার খুব কষ্ট হচ্ছে। আজ থেকে পুরো বাড়িটা খালি হয়ে যাবে। সারাক্ষণ কানের কাছে কেউ এসে বলবে না, ভাবিজান ছাদে চলো, ভাবিজান আমার রুমে চলো, ভাবিজান এটা করো ওটা করো। পেছন থেকে হুড়মুড়িয়ে জাপটে ধরে কেউ বলবে না, আমার সোনা ভাবিজান, আমার পিচ্ছি ভাবিজান। এসব ভাবতেই হাউমাউ করে কেঁদে উঠলাম আমি। আমার থেকে কিছুটা দূরে আহি সবার থেকে বিদায় নিচ্ছে আর খুব কাঁদছে। এখানে যারা উপস্থিত আছে সবাই কাঁদছে। আমার ওখানে দম বন্ধ হয়ে আসছিল, তাই কিছুটা দূরে এসে দাঁড়িয়েছিলাম। কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। ধপ করে বসে পড়লাম ঘাসে। দু হাতে মুখ ঢেকে কাঁদছি। আমি হঠাৎ অনুভব করলাম কেউ আমাকে জাপটে ধরলো। মুখ থেকে হাত সরিয়ে দেখলাম আহি আমাকে জাপটে ধরে হাউমাউ করে কাঁদছে। কি বলবো ওকে? কি বলে সান্ত্বনা দেব? যেখানে আমি মানতে পারছি না, সেখানে ওকে কি বলবো? কিছু বলতে পারছি না আমি। কিছু বলতে গেলেই গলা বুঝে যাচ্ছে। সবাই আমাদের ঘিরে দাঁড়িয়ে আছে। ওদিকে ওদের দেরি হয়ে যাচ্ছে, বারবার তাগাদা দিচ্ছে। অনেক কষ্টে নিজেকে সামলে আহিকে বললাম, অনেক হয়েছে, আর কান্নাকাটি না, এবার জলদি ওঠো, শ্বশুরবাড়ি চলো। আহিকে ধরে উঠালাম। সবাই রেডি বের হওয়ার জন্য। আহি আমাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, ভাবিজান ভালো থেকো তুমি, এবং সবাইকে ভালো রেখো, নিজের খেয়াল রেখো। সারা জীবন আমার ভাইয়ের পাশে থেকো। বাবা মাকে দেখে রেখো। তাদের এক মেয়ে চলে গেল, আর এক মেয়ে থেকে গেল। তোমাদের সবাইকে খুব মিস করব। অঝরে চোখের পানি পড়ছে আমার। আহি তার ভাইয়াকে জড়িয়ে ধরে বলল, কখনো ভাবিজানকে বকাবকি করবে না। যদি কখন শুনেছি এমন কথা, তাহলে খুব খারাপ হবে ভাইয়া। সবাইকে দেখে রেখো। মিস্টার দানব আহির কপালে ছোট্ট করে একটা স্নেহের ছোঁয়া দিয়ে দিল। সবাই গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। আমি আগের জায়গাতেই দাঁড়িয়ে আছি। এক চুলও নড়ছি না। সবাই চলে গেল, শুধু রয়ে গেলাম আমি। মাথাটা ভন ভন করে ঘুরছে। চোখের সামনে সব কিছুই ঝাপসা লাগছে। চোখ মেলে থাকতে খুব কষ্ট হচ্ছে। অনেক চেষ্টা করেও পারলাম না চোখ মেলে থাকতে।
চোখ মেলে নিজেকে আবিষ্কার করলাম একটা রুমে। চারিদিকে এক নজর দেখলাম, এটা তো মিস্টার দানবের রুম, কিন্তু আমি তো বাইরে ছিলাম। তাহলে এখানে এলাম কিভাবে? মাথাটা তুলতেই পারছি না, খুব ভারী হয়ে আছে, তবুও চেষ্টা করছি উঠে বসার। হঠাৎই দরজার কাছ থেকে কেউ বলতে শুরু করলো, কান্নাকাটি করে যখন নিজেকে সামলাতেই পারো না, তাহলে কান্নাকাটি করতে যাও কেন? কে বলেছে সামলাতে পারি না? দেখলাম তো কত পারো। অজ্ঞান হয়ে পড়েছিলে বাইরে। আর কিছু না বলে চুপচাপ বসে আছি। উনি এগিয়ে এলো আমার দিকে, হাতে একটা প্লেট। প্লেটটা নিয়ে আমার সামনে এসে বলল, সারাদিন তো মনে হয় না কিছু খেয়েছো, চুপচাপ এই খাবারটা শেষ করে ঘুমাও। আপনি ঘুমাবেন না? তোমার খাওয়া শেষ হলে আমি ছাদে যাব, তারপর এসে ঘুমাবো। তুমি ঘুমাও কেমন? ঠিক আছে। আপনি খেয়েছেন কিছু? হ্যাঁ, খেয়েছি। কিন্তু মুখ দেখে তো মনে হচ্ছে না। বেশি পাকনামি না করে খাও। চুপচাপ খেয়ে নিলাম। উনি চলে গেল রুম থেকে। আমি একা শুয়ে আছি। প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাই বেশি দেরি না করে ঘুমিয়ে গেলাম। কেটে গেল পুরো একটা মাস। এখন আমি নিয়মিত স্কুলে যাই, কোচিংয়ে যাই। অফিসে যাওয়ার পথে আমাকে স্কুলে নামিয়ে দিয়ে যায় উনি। আসার সময় আমি একাই চলে আসি। এখন মোটামুটি সব কিছুই চেনা গেছে। স্কুলে কিছু বান্ধবীও হয়েছে আমার, খুব ভালো সময় কাটে তাদের সাথে।